হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 7-এর রায়া মার্টিন প্রশ্নবিচিত্রা 2026-এর ভূগোল থেকে মডেল কোশ্চেন পেপার 2 সলভ করে নেব। কি রয়েছে দেখো। দুটি পাতের প্রবল চাপে মাঝখানের ভূভাগ ভাঁজ খেয়ে উঁচু হয়ে উঠে যে পর্বত সৃষ্টি করে তা হলো কি ভৌমিল পর্বত। গ্রস্ত উপত্যকা স্তূপ পর্বতে দেখা যায়। নদীর উচ্চ প্রভাবে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো নদীর নিম্নক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো দোআব। শিলা হলো একটি যৌগিক পদার্থ। আগ্নেয় শিলার একটি উদাহরণ হয়ে যাবে ব্যাসল্ট। ভিক্টোরিয়া জলপ্রপাত সৃষ্টি হয়েছে জাম্বেজি নদীর উপর। সাহারার শুকনো নদীখাত ওয়াদি নামে পরিচিত। আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো। ব্লু ও হোয়াইট নীলের সংযোগস্থলে অবস্থিত শহরটি হলো খার্তুম। শূন্যস্থান পূরণ করো। গঙ্গা, ব্রহ্মপুত্র, রাইন, দানুয়ুব এরা হলো আন্তর্জাতিক গঙ্গা, ব্রহ্মপুত্র, রাইন, দানুয়ুব এরা হলো একাধিক দেশের মধ্য দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক নদী। ভারতের একটি লাভাগঠিত মালভূমির উদাহরণ হলো দাক্ষিণাত্য মালভূমি। কোন মাটিতে ফসল চাষ ভালো হয়? উর্বর পলি মাটিতে। পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম নীল নদ। মরুভূমির সারিবদ্ধ উটের দলকে বলা হয় ক্যারাভান। ওকে, নেক্সট প্রশ্ন, নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটি পলিগঠিত সমভূমির উদাহরণ হলো গাঙ্গেয় সমভূমি। যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলা হয়? নিত্যবহ নদী। তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? মার্বেল। পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে। আফ্রিকার পূর্ব দিকে গস্ত উপত্যকা অঞ্চলে দুটি হ্রদের নাম কি? টাঙ্গানিকা, অ্যালবার্ট। আফ্রিকা মহাদেশের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? ভেল্ট নামে পরিচিত। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। পর্বতবেষ্টিত মালভূমি বলতে কি বোঝো? উদাহরণ দাও। আর তোমার রয়েছে 100 পেজে, দেখাচ্ছি 100 পর্বত বেষ্টিত মালভূমি। দেখো এখানে তোমার সংজ্ঞাটা চেয়েছে, যে সকল মালভূমি প্রায় চারিদিকে পর্বত দ্বারা বেষ্টিত হয় সৃষ্টি হয় তাকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। উদাহরণ দেখতে পারো, তিব্বত মালভূমি, পারমিন মালভূমি এগুলো হয়ে যাবে কি তোমার পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। এরপর কি বলেছে? এরপর বলেছে নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টির দুটি শর্ত 57 পেজে রয়েছে। তো আমরা কি লিখবো? পলির বালি কাগজ জমা হয়ে চড়া সৃষ্টি করে নদীর স্রোত দুভাগে ভাগ হয়েছে। একটা লিখবে। আর নদীর স্রোত দুভাগে ভাগ হয়ে যায় বলে এখানে কি হচ্ছে, নদী কিন্তু প্রবল বেগে সমুদ্রে পড়ে না। আর দেখো, নদী প্রবল বেগে সমুদ্র পড়লে কোনো রকম কিন্তু বদ্বীপ গঠিত হয় না। তার মানে কি, দুভাগে ভাগ হয়ে যাওয়ার ফলে কিন্তু তার গতিবেগ অনেকটা কমে যাচ্ছে মোহনা, ওকে, তুলনামূলক। এরপর কি রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মোহনার গতিবেগ বেশি থাকে যেহেতু তোমার সমুদ্রে মিশছে, তাই তো। লিখো, তারপরে সবাই দেখো কি রয়েছে ডিটেলসে। জলবিভাজিকা 49 পেজ প্রিন্ট করো। 49 পেজ। উঁচু পাহাড়ি অঞ্চলে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল ভূমি ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায়। অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে, তাই তাকে কি বলা হচ্ছে? জলবিভাজিকা বলা হচ্ছে। এরপর কি রয়েছে? সমভূমি দুটির বৈশিষ্ট্য, যেটা 104 পেজ রয়েছে। 104 কোশ্চেন নাম্বার 9 দেখে না। বৈশিষ্ট্যগুলো তোমরা উল্লেখ করবে। উচ্চতা, গঠন, বিস্তৃতি, বন্ধুরতা, ঢাল, পরিলক্ষিত অঞ্চল এগুলো সব উল্লেখ করবে। এরপর কি রয়েছে? রূপান্তরিত শিলা দুটির বৈশিষ্ট্য, যাতে টেক্সট বুকে রয়েছে তোমার 62 পেজ। কি লিখবে? একে লিখবে এই শিলা সহজে ভাঙে না আর ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেশি। বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল রূপান্তরিত শিলার মার্বেল। আচ্ছা, সেখানে কিন্তু আমরা মার্বেল পাথর রূপান্তরিত শিলা লিখবে, তো যে মার্বেল শিলা না, মার্বেল পাথর। এখানে কিন্তু রূপান্তরিত শিলা উল্লেখ করে দেবে, মানে মার্বেল দিয়ে তৈরি, কিন্তু শিলা যেহেতু বলেছে রূপান্তরিত কথাটা লিখবে, রূপান্তরিত শিলা। ওকে, হ্যান্ড রাইটিংকে প্লিজ একটু অ্যাভয়েড করে যাও। এরপর কি রয়েছে? আচ্ছা, বহুমুখী নদী পরিকল্পনা, এটা তোমার টেক্সট বুকে রয়েছে তোমার 114 পেজ, যে এখানে রয়েছে দেখে নাও। দেখো, বন্যা নিয়ন্ত্রণ, কৃষি জমিতে জলসেচ এই দুটির মূল উদ্দেশ্যে কিন্তু এখানে নীল নদের উপর লিখেছে। তোমরা কি লিখেছো? নদীর উপরে মেনলি বাঁধ দেওয়া থাকে, তবে নদী বাঁধ নির্মাণের আরও অনেক উদ্দেশ্য থাকে। যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ দেওয়া হয় তখন তাকে কী বলা হয়েছে? বহুমুখী নদী পরিকল্পনা।
নীলনদের উপর এরকম অনেক নদীর পরিকল্পনা দেখা যায়। ওকে, নেক্সট, সমভূমি কত প্রকার ও কি কি সংখ্যায়? বিভিন্ন প্রকার সমভূমির উদাহরণ দেওয়া কিছু রয়েছে। দেখো এখানে তোমার হচ্ছে পলিগঠিত সমভূমি সৃষ্টির কারণ, একটা তোমার এক্সাম্পল হয়ে গেল পলিগঠিত সমভূমি। এছাড়াও তোমার কি রয়েছে দেখো, পড়বে বিস্তারিতভাবে, রয়েছে লোয়েস সমভূমি, তারপর রয়েছে এখানে লাভা সমভূমি, মেনলি এগুলো। এরপরে আরও রয়েছে বদ্বীপ সমভূমি, হ্রদ সমভূমি, হিমবাহ সমভূমি, ক্ষয়জাত সমভূমি, এগুলো তোমরা লিখবে। এরপর কি রয়েছে, গিরিখাত ক্যানিয়ন কাকে বলে উদাহরণ দাও। এটা রয়েছে তোমার 124 পেজ করে নেবে। দেখো এখানে গিরিখাত রয়েছে আর এই যে ক্যানিয়ন। ওকে, নেক্সট, ভারতের প্রধান নদী গঙ্গার উচ্চ মধ্য নিম্ন প্রবাহ কোথা থেকে কতদূর পর্যন্ত রয়েছে? 140 পেজ ওপেন করো। 140 কোশ্চেন নাম্বার 11 দেখে নাও। উচ্চগতি, মধ্যগতি, নিম্নগতি রয়েছে, কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তারিতভাবে রয়েছে। উপনদীর শহরের নাম এই পাশে রয়েছে, এগুলো তোমরা লিখতে পারো। বললাম না, ভূগোল ইতিহাস দমে লিখে যাও, একটা বলছে আর একটা লিখে যাও, মানে তার রিলেটেড অবস্থা। তুমি বেশি কিছু জানো, এটা বোঝানোর চেষ্টা করো। আচ্ছা, এটা হলো। এবার কি বলেছে, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হচ্ছে কেন? এটা তোমার টেক্সট বুকে রয়েছে তোমার 102 পেজ। যে প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলোচ্য পৌঁছতে পারেনি। এই জন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। নেক্সট আমাদের বলেছে কি, মাটি সৃষ্টির নিয়ন্ত্রক হিসেবে শিলা, জলবায়ু ও ভূপ্রকৃতির ভূমিকা লেখো। 63 পেজ দেখে নাও। শিলা, জলবায়ু আর এখানে রয়েছে ভূপ্রকৃতি। জীবজগৎ চায়নি তো জীবজগৎ আমরা লিখবো না, তোমার দেখো এখানে পেজ নাম্বারটা হচ্ছে 63। এরপর আচ্ছা, নীলনদের গতিপথ 275 পেজ রায় মার্টিন সহায়িকা থেকে তোমাদের এটা দেখে দিচ্ছি। নীলনদ দৈর্ঘ্য আর গতিপথ রয়েছে, উপনদীও করতে পারো। ঠিক আছে, এরপর কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, উদাহরণ ও চিত্র সহ পর্বতের শ্রেণীবিভাগ করো। টেক্সট বুকে আমরা পেজ যাচ্ছি এটা 38-39 পেজে। যেহেতু তোমাদের এক্সাম স্টার্ট হয়েছে তো অবশ্যই তোমরা প্লিজ মন দিয়ে এগুলো করো, ক্লাস করো। এখন মেনলি কিন্তু 3 ভাগে ভাগ করা হচ্ছে। এই যে এখানে রয়েছে তোমার ভঙ্গিল পর্বত, তারপরে হচ্ছে স্তূপ পর্বত, তারপর এখানে রয়েছে আগ্নেয় পর্বত। দেখে নাও উদাহরণ এখানে দেওয়ার করতে হবে, করতে হবে, দেখে নাও। ঠিক আছে, ওই পাঁচটা করলেই হয়, এতখানি করবে। এরপর কি রয়েছে, নদীর মধ্যপ্রবাহে অশ্বক্ষুরাকৃতি হ্রদ মেন্ডার কীভাবে তৈরি হচ্ছে। এটা রয়েছে তোমার সহায়িকাতে 124 পেজ। দেখো এখানে রয়েছে মেন্ডার। দেখো এই ধরনের যখন ভূমিরূপ তুমি আঁকবে না, অবশ্যই কিন্তু ছবিগুলো দেবে, মানে যে কি সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, দেখে নাও মেন্ডার এখানে, অষ্টক্ষুরাকৃতি হ্রদ এখানে, অষ্টক্ষুরাকৃতি হ্রদ ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট। দেখে নাও একবার যদি তুমি বুঝে করতে পারো না, এটা নদী প্রবাহিত হচ্ছে, যেখানে এসে হচ্ছে নরম মাটিতে আছে সেখানে কিন্তু ক্ষয় করে করে দিয়েছে। আর যখনই এক পাশে ক্ষয় করবে, অপোজিট সাইডে কী করবে, ঠিক অপোজিট সাইডে তা সঞ্চয় করবে। এই করে করে দেখো এমনভাবে বাঁক নেবে, সেই বাঁকটা পরিত্যক্ত হয়ে সে সোজা কিন্তু নদী এইভাবে বাঁক নিচ্ছে ওর এরকম বাঁক নিতে নিতে ক্ষয়ে তখন কী হবে, এই যে অংশটা এর সঙ্গে জয়েন হয়ে যাবে, জয়েন করলে সোজা পথে চলে যাবে। আর এই অংশটা কী হবে, অংশটা পরিত্যক্ত অবস্থায় থেকে ঘোড়া খুঁড়ের মতো দেখতে লাগবে। সেই কারণে অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হচ্ছে। এরপর কি রয়েছে, সাহারা মরুভূমির তোমার ভূমিরূপ 117 পেজ ওপেন করো। টেক্সট বুক যেগুলো আমি কিন্তু টি হিসেবে লিখে দিয়েছি। দেখো এখানে সাহারা মরুভূমির ভূমিরূপ আর্ক রয়েছে, হামাদা, ওয়াদি আর এগুলো রয়েছে। লাস্ট প্রশ্ন, আফ্রিকা মহাদেশের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈচিত্র্যের কারণ 108 পেজে রয়েছে। দেখো ওপেন করো।
দেখে নাও প্রশ্নটা এখানে। তো এখানে কিন্তু পুরোপুরিভাবে আমরা এই ক্লাসটা কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন হয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা প্লিজ লাইক বাটনে ক্লিক করো, হাই বাটনে ক্লিক করো এবং কমেন্টে তোমাদের মত। ঠিক আছে, ওকে, টাটা, বাই, সি ইউ।